হ্যালো, হ্যালো! ওয়েলকাম সবাইকে স্টোরি অফ শ্বেতার স্টোরি টেলিংয়ের কোরিয়ান সিরিজের সেকেন্ড এপিসোডে। আমরা প্রথম এপিসোড শেষ করেছিলাম যেখানে হাজব্যান্ড নিয়ে এসেছিল ডিভোর্সের পেপার অ্যান্ড কিন্তু ওয়াইফ তাকে জানিয়েছিল আগে সে একটা কথা বলতে চায় এবং ডক্টর তাকে বলেছে তার হাতে আর ৩ মাসের সময় আছে। তো এই খবর শোনার পরে হাজব্যান্ড আর ডিভোর্সের কথা বলতে পারেননি। তিনি ওকে অনেক ভালোবাসি, মানে কি করে এটা হতে পারে, আই এম সরি ফর দ্যাট, মানে আই এম সরি হোয়াট আই হ্যাভ ডান সো ফার, এইগুলো বলেন। এবং তারপরে এটাই আমরা দেখতে পাই যে হি শোড আ লট অফ লাভ টু হার অ্যান্ড জিজ্ঞেস করে যে কি এমন হয়েছে, তোমাকে ডাক্তার কি বলেছে ডিটেলে, প্লিজ শেয়ার, মানে ওইটা শেয়ার করো আর কি। তখন মেয়েটি বলে আগের দিন যখন ও যেতে চেয়েছিল, হাজব্যান্ডকে বলেছিল ডক্টরের কাছে যেতে, তখন তো ও যায়নি বিকজ হি ওয়াজ ফ্রাস্ট্রেটেড, হি ওয়েন্ট টু হিজ হোম, ওর কান্ট্রি সাইডের বাড়িতে গেছিলো। তো সেই সময় ওকে ডক্টর জানিয়েছে যে ওর মাথায় একটা টিউমার হয়েছে, ওর ব্রেনে একটা টিউমার হয়েছে, যে টিউমারটা ইনকিউরেবল আর কি। এবং এটা একটা টিউমার নয়, অনেক ছোট ছোট টিউমার যেগুলো ব্রেনের নানান জায়গায় মিলিয়ে মিশিয়ে মানে ছড়িয়ে গেছে। এবং এটা এতটাই ছড়িয়ে গেছে যেটার মানে যেভাবে ছড়াচ্ছে তাতে ওর হাতে আর ৩ মাস মতন সময় আছে, সেই ৩ মাস সময় ও বাঁচবে, এরকম কথা বলেন এবং ও সেটা শেয়ার করে ওর হাজব্যান্ডের সাথে। সেখানে হাজব্যান্ড বলে যে না না, এরকম কি করে হতে পারে, হয়তো ওর কাছে কোনো ভুল আছে, ওর চেকিংয়ে কোনো ভুল হয়েছে, সো কালকে আমরা আবার একবার ওখানে রিচেক করানোর জন্য যাব, উই উইল ডু দ্য টেস্ট এইরকম। এবার হাজব্যান্ডের মাথায় এটা চলছে যে আরে আমি তো ডিভোর্স চাইতে চাইছিলাম কারণ আমি এই যে জঞ্জালটার মধ্যে রয়েছি, এই যে প্রেশারটা, এটা থেকে আমি বেরোবো বলে। তো এখন যদি ও ৩ মাসের মধ্যে মানে ৩ মাসের পরে আর নাই বাঁচে, তাহলে তো আমাকে ডিভোর্সও চাইতে হবে না, ফলে আমি সম্পত্তির থেকেও বাদ যাব না। সো ওর দিকে মানে হাজব্যান্ডের জন্য সব দিক থেকে উইন উইন সিচুয়েশন, হাজব্যান্ড এটা ভেবে আর কি খুশি হচ্ছিল। তো গিয়ে ও রাত্রিবেলাতে আর কি, ওদের তো আলাদা রুমে ওরা শোয়ে, ঘুমিয়ে পড়েছে। এবার সকালবেলাতে ও এসছে ওর রুমে হঠাৎ করে, দেখতে এসছে যে ও উঠে গেছে কিনা, দেখছে যে ৬টার আগেই, মানে যখন অ্যালার্ম বাজে তার আগেই যে ওয়াইফ আর কি সে উঠে যায় প্রতিদিন। এবার হাজব্যান্ড খুব সাবধানে এসে ভাবছে কি হলো, কালকেই বললো, আজকেই কি ওর শরীরে কিছু একটা হয়ে গেল, ও কি সারভাইভ করছে না, বলে ওকে দূর থেকে ডাকছে, ওর হাতটা এরম ঝুলছিল বিছানা থেকে তুলে দিয়েছে, সেখানেও দেখছে ও জাগছে না, সেই হাতটা আবার এরম করে ঝুলে পড়ে গেছে। তো ও ভাবছে সর্বনাশ শেষ বোধহয়, বলে ওর নাকের কাছে গিয়ে মানে না বুকের কাছে মাথাটা নিয়ে ও ব্রিথ করছে কিনা ওইটা শুনতে গেছে। তো শুনতে যখন গেছে তখন বউটা পট করে জেগে গেছে, জেগে বলছে কী হয়েছে, তুমি এরকম কী করছো, তখন ও মানে অল অফ আ সাডেন ওকে একটা কিস করেছে আর বলছে যে গুড মর্নিং, তোমাকে আমি ঘুম থেকে তোলার জন্য এসেছিলাম। তো শি ওয়াজ লাইক হোয়াটস রং, মানে ও মেয়েটা তো খুব টেনশনে বউ। ও বলছে আমি তো সারা রাত ঘুমোতেই পারিনি, তোমাকে তোমার চেহারা এত ঝকঝকে লাগছে কেন, তুমি মনে হচ্ছে খুবই খুশি, তুমি খুবই ভালো ঘুমিয়েছো। তখন তো বর পুরো টেনশনে পড়ে গেছে, সে চোখে মুখে গালে হাত দিয়ে বলছে না না, আমি তো এরকমই, আমার কিছু হয়নি, আমি তো সারা রাত ঘুমোতেই পারিনি, আমি তো মুখও ধুইনি, তাই জন্য এরকম লাগছে হয়তো। তো এইসব বলে টলে যাই হোক, তারপরে ওরা হসপিটাল যাচ্ছে, হসপিটালে যাওয়ার সময় আবার বউ তো খুবই লিডার টাইপের মহিলা, সে ওকে ওয়ার্ন করে দিল যে এই কথা কিন্তু তুমি ছাড়া আর কেউ জানে না। বরটা বারবার পুশ করার চেষ্টা করছিল যে ফ্যামিলিতে তো লোককে জানানো দরকার, বিকজ দিস ইজ সামথিং সিরিয়াস। তো ও বলছে যে না, আমি এখন ট্রিলিয়নের একটা কিছু বিজনেস আর কি অ্যাচিভ করবো, তাহলে সিইও থেকে পজিশন আমার বাবা ব্যবসা না পেয়ে আমার কাছে চলে যাবে, অ্যান্ড আই উইল বি গেটিং আ বিগ ব্লা ব্লা ব্লা। তো সেগুলো আমি ক্যান্সেল করে এখন বাড়ির লোককে এইটা বলবো, এটা কি তুমি চাও? এবং আমার বাড়ির লোক যেই এটা জানতে পারবে, সাথে সাথে আমি যে আমার এম্পায়ারটা দাঁড় করিয়েছি সেগুলো সবাই আত্মীয় স্বজনরা নিয়ে নেবে, এরম এরম, ফলে এটা যেন কোথাও না বেরোয়। ও পুরো স্ট্রিক্টলি ওর হাজব্যান্ডকে বলে দেয় যে এই খবর যেন কোথাও না বেরোয়। এবার ওরা হসপিটালে গেছে, হসপিটালে গিয়ে ডক্টরের সাথে চেক করেছে, ডক্টর বলছে না, যেগুলো রিচেক করানো হয়েছে মানে এক্সামিন করানো হয়েছে, তো সেখানেও রিপোর্টটা সেম, মানে আগে যা ছিল তাই। তো তাতে ওয়াইফ আর কি রেগে যায় খানিকটা, তাতে আবার হাজব্যান্ড আর কি তার ভাবটা বেরিয়ে পড়ে সামহাউ ওয়াইফের সামনে, যে তাহলে আপনি এক্স্যাক্টলি বলুন ও তাহলে কতদিন বাঁচবে। এবার ওয়াইফ খুবই রেগে যায় এবং বলে যে ঠিক আছে তুমি এখানে
বসো, আমার আর দরকার নেই। বলে হাজব্যান্ড আবার ডাক্তারকে বলে, ডাক্তার তখন বলে যে দেখুন মিরাকলস তো হয়, মানে ডাক্তার বিইং ডাক্তার বলছে এর কোনো চিকিৎসা নেই কোরিয়াতে, মানে অনেক বিদেশেও কোথাও যে আছে তা নয়, রিসার্চ চলছে, তবে এমন অনেক ক্ষেত্রই হয়েছে যে অনেকে বাঁচবেন না, ডক্টর বলে দিয়েছে তারপরেও দে সারভাইভড অনেক বেশি, সো ট্রাস্ট অন মিরাকলস, নিশ্চয়ই আপনাদের সাথে এমন কিছু হবে। আর বরটা বলছে যে আরে আপনি যখন ডাক্তার ইউ শুড বি এবল টু সে যে ও এক্স্যাক্টলি আর কতদিন বাঁচবে। তো এরকম এদিকে হচ্ছে, তখন বউটা বেরিয়ে গেছে। এবার বউটা যখন একা বেরোচ্ছে, বেরোনোর সময় ও একটি মেয়েকে দেখতে পায় ওই হসপিটালের গেটের সামনে, যে একেবারে মানে যেরকম নার্সিংহোমের ড্রেস থাকে সেরকম পরে হুইল চেয়ারে বসে শূন্যের দিকে তাকিয়ে, মানে মানুষ যখন অসুস্থ হয় তখন যেরকম আর কি পরিস্থিতি হয়, শূন্যের দিকে তাকিয়ে বসে আছে। তো ওটা সামহাও ওকে ভীষণ একটা স্ট্রাইকিং দেয়, এবং ও নিজেকে বলে যে না, এটা আমার সাথে কখনোই হতে পারে না, আমি ডিফারেন্ট, আমাকে ডিফারেন্টই থাকতে হবে, আমি কোনো দিনই মানে এটা যাতে না হয় আমার সাথে সেটা আমাকে খেয়াল রাখবো বলে ও খুবই মনের জোর করে আর কি, হতেই পারে না বলতে বলতে ও বেরিয়ে যায়। ইতিমধ্যে গল্পের আর একটা দিকে আমরা দেখতে পাই মেয়েটির যে দাদা আছে, সেই দাদা খুব একটা কর্মঠ কিছু নয়, অথচ তার অনেক মুখ, সে একটি সুন্দরী বউকে বিয়ে করেছে, কিন্তু সে বউয়ের পেছনে আর কি খুবই লাট্টু টাইপের, এরকম খুবই ভালোবেসে বসে থাকে, কিন্তু বউটি কিন্তু স্বার্থের দিক থেকেই সেই বরের পাশাপাশি থাকে, তার ফ্যামিলির লোককে ওই বিজনেসে নানান চাকরিতে ঢুকিয়ে দিয়েছে যাতে ওর লাভ হয়, ও যে সত্যি সত্যি ওর হাজব্যান্ডকে খুব ভালোবাসে তা নয়। তো এমন একটি কাপল, তাদেরকে দেখা যায় ওই ফ্যামিলির যে দাদু, মানে যে মূলত সমস্ত ব্যবসাটা ধরে রয়েছে, সে ডেকে খুব বকাঝকা করে যে মানে ওই ছেলেটি তার ব্যবসার ক্ষেত্রে একটা ভুল করেছে, অনেক বেশি ট্যাক্স ফাইল করেছে, সেটা এই যে হিরো আর কি ফিল্মের মানে বা সিরিজের, সে ধরতে পেরেছে, সে যেহেতু ল ডিপার্টমেন্টে চাকরি করে সে ধরেছে এবং তার জন্যই বেঁচেছে কোম্পানি, আদারওয়াইজ অনেক টাকা লস হয়ে যেত বলে ওকে অনেক বকাঝকা করে, এবং করার ফলে ছেলেটির প্যানিক অ্যাটাক হয়, ও ওখানে শুয়ে পড়ে। এবার এই দুই ভাই বোনের যে মা, সে যখন জানতে পারে যে তার ছেলের প্যানিক অ্যাটাক হয়েছে কারণ তার জামাই এই দোষটা ধরেছে, ফলে সে প্রচণ্ড হাইপার হয়ে যায়, হয়ে অফিসে চলে আসে এবং জিজ্ঞেস করে যে বেন কোথায়, আমি তাকে প্রচণ্ড আর কি বকাঝকা দিতে চাই, মানে ও কী করে এটা করতে পারে এরকম। এবার সেখানে বেনের যে ওয়াইফ, সে ওটা তাকে প্রোটেক্ট করে আর কি, ও বলে যে কেন তুমি তুমি নিশ্চয়ই খুবই পাজলড হয়ে গেছো, তুমি তো জানো যে এখানে লোকে অফিসে চাকরি করতে আসে, ও নিশ্চয়ই ভুল করেছে তাই জন্যই ও ওকে পানিশ করেছে, এরকম একটা ঠেলাঠেলি হয় আর কি। ওর মাকে বলে যে মা, তুমি তো প্যানিক অ্যাটাক হয়েছে বলে এত ভয় পাচ্ছ, কিন্তু আমি কিন্তু ওর থেকে অনেক বেশি কিছু আমার জীবনের উপর দিয়ে চলছে। তখন কিন্তু ওর মা সেটা নিয়ে কোনো পাত্তা দেয় না, কোনো প্রশ্ন করে না, ব্যাক করে না আর কি কিছু। তখন মেয়েটি বলে তুমি এত কথা বলছো, কিন্তু আমি যে বললাম যে আমার লাইফে অনেক বড় কিছু হয়েছে, তুমি তো কই আমায় জিজ্ঞেস করলে না। মা তখন খুব মানে ওভার রিয়্যাক্ট করে বলে তুমি জীবনে সব কিছুই সামলে নিয়েছো, সো আই উইশ তুমি এটাকেও সামলে নেবে, তাই আমার ভাবার দরকার নেই। তো তাতে ও কষ্টই পায় এবং ও বলে যে ঠিক আছে আমিই সামলে নেব, আমি কাউকে কিছু বলবো না। তো তার থেকে ও আরও স্যাঙ্গুইন হয় যে ওর বাড়িতে অবশ্যই কাউকে জানাতে চায় না যে ওর সাথে আর কি এইরকম ঘটনা ঘটেছে। এবার পরের দিন সকাল থেকে সিন দেখা যায় যে ওরা খুবই মানে হাজব্যান্ড আর কি খুবই ওয়াইফের প্রতি কেয়ার নিচ্ছে, প্রচণ্ড ভালোবাসছে, মানে ওদের ওয়েডিং অ্যানিভার্সারি আছে, তো বিরাট একটা ফুলের বুকে ওকে নিয়ে গেছে, মানে ওকে নিয়ে দিতে গেছে। যেহেতু এই বড় বড় ফ্যামিলিতে আমরা দেখি না সেই লম্বা টেবিল থাকে, সবাই নানান দিকে বসে, কেউ কারোর পাশে বসে না, ইটস মোর আ ফর্মাল অফিসিয়াল থিং কাইন্ড অফ। তো এখানেও সেরকমই হতো। তো দেখা যাচ্ছে যে হাজব্যান্ড এসে ওয়াইফের পাশে বসে বলছে যে এখানে তো আর বাকি লোকরা নেই, তাহলে আমরা কেন দূরে বসবো, আমরা কাছাকাছি বসি। তো ওয়াইফ অবাক, আশপাশে যে যেখানে আছে তারা সবাই প্রচণ্ডভাবে অবাক হয়ে রয়েছে, এরকম দেখা যাচ্ছে। এবার ছেলেটি, ওর একটা খুব ক্লোজ উকিল ফ্রেন্ড আছে যার সাথে ও সেই একদিন বেরিয়ে গেছিলো, মনে আছে বলেছিলাম আগের ইয়েতে যে বেরিয়ে গিয়েও খুব কান্নাকাটি করছিল, ড্রিঙ্ক করছিল, তখন এই বন্ধুটি ওর সাথে ছিল। সে একে আলাদা করে ডেকে এনে, এরা যেহেতু খুবই প্রোফাইলড আর কি, ওদের কোথাও কোনো কথা ওরা সেফলি বলতে পারে না, ফলে নানান জায়গা বেছে বুঝে এরকম কথাবার্তা বলতে গেছে, বলতে গিয়ে ও ওই ফ্রেন্ডটাকে শেয়ার করেছে যে ওর বউয়ের এরকম এরকম প্রবলেম হয়েছে, যার জন্য ওকে এখন আর ডিভোর্সের কথা বলতে হবে না, এমনিই ওর সব কিছু হয়ে যাবে। তখন বন্ধুটা বলে আরে বাও, তুমি তো তাহলে অনেক বড়লোক হয়ে যাবে, তোমার সব সম্পত্তি তোমার হয়ে যাবে, যা ওর তোমার বউয়ের আছে, বউ যা যা করেছে সেগুলো সব তোমার হয়ে যাবে। কিন্তু ও বলে যে না, এরকম কিছুই নয়, তার কারণ ও অলরেডি লিখে রেখেছে বিয়ের আগেই যে এইসব সম্পত্তির উপরে আমি বা আমাদের সন্তান হলে তার কারোরই কোনো রাইট থাকবে না। আমি এইটা ভেবেই হ্যাপি
যে আমি এই ফ্যামিলির ক্যাচালটা থেকে বাঁচতে পারবো, আমি আমার নিজের মতন কিছু করতে পারবো, এইটা বরটার কাছে মেন অ্যাসপেক্ট ছিল। কিন্তু ওর বন্ধুটা ওর মাথায় বুদ্ধি ঢোকায়, ওকে ফাইন, ইউ হ্যাভ 3 months অফ টাইম, তাহলে তুমি তোমার বউকে এত ভালোবাসো, ওকে এত মানে বিশ্বাস করাও যে ইউ আর দ্য অনলি ওয়ান হু কেয়ার্স ফর হার, তাহলে ও তোমাকে ওর যে লেখাটা আছে সেই লেখাটা বদল করে ও তোমার জন্য লিখে দেবে। তো বরটা সেখানে একটু বিরক্ত হয় আর কি তখন, যে তোমার কি মনে হয় আমি এত বেশি মানে লোভী, আমি ওর এরকম সময় এরকম করবো, আমি জাস্ট এর থেকে বেরোতে চাই। বাট হি অ্যাক্টস দ্য সেম। ও পরবর্তীতে ভেবে দেখে নিশ্চয়ই যে না, এতে ওর অনেক লাভ হবে, তাই জন্য ও প্রচণ্ড কেয়ার করতে থাকে, মানে সমস্ত দিক দিয়ে। ওদের ফ্যামিলির একটা মিটিং হচ্ছিল আবার খাবারের ওখানে, সেখানে ওর মা খুবই মেয়েটির এগেনস্টে নানান রকম কাজকর্ম করতে শুরু করে। ওর এগেনস্টে কেস ফাইল করবে, ওর জমিতে এই মেয়েটার কোনো একটা বিল্ডিং গড়ে উঠেছে সেইটা নিয়েও অনেক বড় করে সমস্যা করবে, সে নানান কিছু বলছে। এবার সব জায়গাতেই দেখা যাচ্ছে যে হাজব্যান্ড এগিয়ে এসে তার বউয়ের জন্য স্ট্যান্ড নিচ্ছে, ও স্ট্রেস যাতে না হয়ে যায় তাই জন্য টেক কেয়ার করে চলে যাচ্ছে। তাতে ফ্যামিলির লোকজনও প্রচণ্ড অবাক, সাথে বউও অবাক, যে মানে কোনো দিন যে কোনো রকম কথা বলে না বা কিছু করে না, কারণ ওকে আরও এরা অনেক বেশি সাইড করে দেয়, প্লাস ওর ওয়াইফও, যেহেতু শি ইজ মোর পাওয়ারফুল। তো সেখান থেকে এই মানুষটা হঠাৎ করে এইরকম কেন করছে, তো এটা নিয়ে সবাই খুব অবাক হচ্ছে, সবার মধ্যে একটা আলোচনা হচ্ছে। এবার দেখা যায় একটা সময় যে হাজব্যান্ড বসে, মানে ও তো ওর মাথার চিন্তার দেখছে যে সত্যিই 3 মাসে মারা যাবে কি না, নাকি অন্য লোকেদের কি হয়েছে, এইসব স্টোরিজ পড়ছে। সেখানে দেখছে অনেকে লেখা আছে যে আমি ভগবানে বিশ্বাস রেখেছি তাই আমি এত বছর বেঁচে আছি, আমাকে ডাক্তার বলেছিল আমি 3 দিনে মরে যাব, সবাই জবাব দিয়ে দিয়েছিল, স্টিল এখন 32 বছর হয়ে গেছে তারপরে আমি বেঁচে আছি, এরম নানান ধরনের স্টোরিজ ওখানে রয়েছে। ও পড়ছিল আর কি, নানান ট্যাব খোলা মেশি ল্যাপটপে, এবং তাতে পড়ছিল। আর পড়তে পড়তে ভাবছে যে এত রাত হয়ে গেছে কেন এখনও ওর ওয়াইফ আর কি হেন হেন ঘরে আসেনি, এটা নিয়েও ভাবতে ভাবতে ওখানে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। এবার ইতিমধ্যে ওর ওয়াইফ এসছে, ওর ওয়াইফ গার্ডেনে ছিল। তো ওয়াইফ এসে লাইট জ্বালিয়েছে, দেখছে ও জাগছে না আর কি, ও টেবিলে মাথা রেখেই ঘুমাচ্ছে। তো ওর কাঁধের কাছে হাত রেখে ওকে ডাকতে গিয়ে স্ক্রিনে দেখছে যে এই ট্যাবগুলো খোলা রয়েছে, এই স্টোরিজগুলো আছে। তো ওয়াইফ সেখানে মন থেকে প্রচণ্ডভাবে মানে ওর প্রতি ভালোবাসাটা জেগেছে, যে ও সত্যি ওর জন্য কেয়ার করছে, ওর হাজব্যান্ড এরকম মনে হয়েছে। এবং ওর বরটা জেগে গেছে আর কি, ওরকম দেখছে যখন তখন জেগে, তো আমি যে ও তুমি এখানে এসে গেছো এরকম বলছে। তখন ও মানে ওয়াইফ তখন অ্যাকসেপ্ট করছে যে আমি সত্যি বিশ্বাস করিনি যে তুমি সত্যি আমাকে ভালোবাসছো বা তুমি ফিরে এসেছো, আমার মনে হচ্ছিল যে তোমার স্বার্থ আছে, তুমি আমার থেকে কিছু চাও, তাই জন্য তুমি এইভাবে মানে আমার সাথে এইভাবে থাকছো আর কি। তো ওয়াইফের মনটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যায় বলে ও খুবই লাভড ফিল করে, ও আনন্দ না, ইটস আ পিস আর কি। এটা মানে ওর যে সন্দেহ করছিল ওর বরকে, কিন্তু এখন আর সেটা করে না, ও সত্যিই বুঝতে পেরেছে যে ওকে কত ভালোবাসে ওর বরের জন্য ও বেঁচে থাকবে, এমন নানান কথা বলে ও ঘর থেকে চলে যায়। বর ইজ ইন হেল, হচ্ছে হে ভগবান এটা কি হচ্ছে, আমি তো দেখছিলাম সত্যিও মরে যাবে কি না এটা বোঝার জন্য, কিন্তু এটা তো পুরো উল্টোই পড়ে গেল। তো যাই হোক, এরকম একটা হচ্ছে। এবার দেখায় যে একটা বড় কোনো মেট গালা টাইপের একটা কোনো ব্র্যান্ড এসছে যারা বিজনেস করবে, অনেক লোকজন এসছে। সেইখানে মেয়েটির কলেজ লাইফের একজন মানে ক্রাশ বলবো না, এক্স বলবো, সেই ছেলেটি সেখানে এসছে, এবং সে হলো অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি আর কি, মানে এই বিজনেসের দিক থেকে একটা বিরাট জায়গা হোল্ড করছে। ওই মানে যে হিরোইন সে তো ক্যারিয়ারের দিক থেকে অনেক উঁচু, যেহেতু ওই কোম্পানির সিইও, সো ও চায় অনেক এগিয়ে যেতে, কিন্তু সেই জায়গায় ওই ক্রাশ মানে এক্স যে আছে তার সাথে চললে অনেক সুবিধা হতে পারে, না হলে যে ডিরেক্টর আছে ওই নতুন যে কোম্পানিটা এসছে তাদের সাথে প্যাচ আপ করা যাবে না। তো এইটা মনে করে ও খুবই, ওকে অন্য একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়, সে ওকে অনেক কথা মনে করায়, ওকে হ্যাটা করায়, বলায় যে তোমার হাজব্যান্ডের সাথে তুমি নেই, তোমার রিউমার ছড়াচ্ছে, তোমাদের ডিভোর্স হয়ে যাবে, এসব নানান নেগেটিভ কথাবার্তা বলে ওকে ভীষণই মানে নিচে টানে আর কি, ওর কনফিডেন্সটা লো করে দেয়, এবং বলে যে ডিরেক্টর সে সমস্ত মানে যার কাছ থেকে ওরা বিজনেসটা পেতে পারে সে ফ্যামিলি ম্যানদের পছন্দ করে, যার সাথে কোনো কাছের মানুষ আছে বা ফ্যামিলি আছে, তুমিই একমাত্র এই প্রোগ্রামে একজন যার কাছে কেউ নেই, এগুলো বলে ওকে প্রচণ্ড ডিমোটিভেট ফিল করায়। তো ওর বরকে ফোন করে জিজ্ঞেস করে যে তুমি কোথায়, বর বলে তখন কি এরা প্র্যাকটিস না কি বলে, মানে কোর্টের ওইখানে ছিল, যাতে
ও বুঝতে পারে যে ইট উইল টেক টাইম, মানে সম্ভব না ওর বরের পক্ষে ওখানে আসা। এবার এখানে একটা জায়গা দেখায় যখন যিনি ডিরেক্টর তিনি সকলের সাথে মিট করছেন আর কি, যারা বড় বড় মানুষরা এসছে তাদের সাথে মিট করছে, র্যাপো বিল্ডিং চলছে। তো ঠিক সেই মুহূর্ত সময় মানে মেয়েটা ওয়াজ খুবই ডাউন, চোখ মুখ কুঁচকে আছে যে কী হলো, আসবে না এরকম। জাস্ট সেই মুহূর্তে হি কেম ইন, হি জাস্ট এন্টার্ড। অ্যান্ড যখন শেক হ্যান্ড হলো তখন উনিও খুবই প্রেজ করলেন, বললেন যে ও যে তোমার লিগাল অ্যাডভাইজার টোটাল কুইন্স কোম্পানির, সেটা থেকে মানে খুবই ভালো মনে হচ্ছে, ও খুবই অনেক বছর ধরে এই কাজের সাথে যুক্ত আছে, মানে ওকে খুবই প্রেজ করলো। সো শি ওয়াজ লাইক মেসমেরাইজড আবার ওর হাজব্যান্ডকে দেখে এবং ফিল করে। এইটা কিন্তু ওর ফ্যামিলিতে ওই যে ছেলেটি যে ওর এক্স ছিল, সেই এক্সকে নিয়ে নানান গল্প গুজব হতে শুরু করে। তারা যেহেতু এই ছেলেটিকে পছন্দ করে না, মেয়েটি এর সাথে লাভ ম্যারেজ করেছিল, তারা ওই এক্সকে স্টোরির মধ্যে ঢোকাতে চায়। এবং আশপাশের বহু মানুষজন আছে যারা সকলে নানানভাবে চেষ্টা করছে এক্সকে ঢোকাতে। এক্সের নানানভাবে এনকাউন্টার হচ্ছে ওর হাজব্যান্ডের সাথে, এবং সেও খুবই খারাপ ব্যবহার করছে এর সাথে, বলছে ওর যা ফিউচার ছিল ওর অনেক খারাপ হয়ে গেছে, ওকে দেখে খারাপ লাগছে, মানে নানান রকমভাবে আন্ডার এস্টিমেট করছে। কিন্তু মেয়েটি মানে যে ওয়াইফ, সে কিন্তু এগেনস্টে দাঁড়িয়েছিল, সে সবসময়ই নিজের মানে হাজব্যান্ডকে রক্ষা করছিল। এবার দেখা গেল একটা ঘটনা ঘটলো যখন ওর মা বলছে যে ওরা একটা ফ্যামিলি হান্টিংয়ে যায়, মানে এই যে কুইন্সের যে বিরাট ফ্যামিলি তারা একটা হান্টিংয়ে যায়, এটা ওদের পার্সোনাল আর কি। তো সেই হান্টিংয়ে যাওয়ার সময় বলছে যে ওই ছেলেটিকে ডাকতে। তখন ও বলছে যে কেন, একে আমি কেন ডাকবো, আমার সাথে তো আমার হাজব্যান্ড যাবে, বেন, ওর তো কোনো ভূমিকা নেই এখানে, আমার এক্স ও কেন আসতে যাবে। তখন মাটা টোপ ফেলে যে তোমার ওপর আমি যে কেস করবো বলেছি সেই কেসটা আমি তুলে নেবো যদি তুমি ওকে ডাকো। সো এ তো ক্যারিয়ারের দিক থেকে উঠতে চায় অনেক বেশি, ওই দিক থেকে ও লোভী। সো ও একে ডেকে নেয়। ডেকে নেওয়ার পর এবার ওরা যাই হোক সেই হান্টিংয়ে গেছে, পুরোটাই ফ্যামিলির লোকজন আছে, তার মধ্যে ও একমাত্র এক্সটার্নাল যাকে গোটা ফ্যামিলি চায় এর মধ্যে ঢুকিয়ে নিতে এবং ওই যে ল অ্যাডভাইজার মানে ওর যে অরিজিনাল বর তাকে বার করে দিতে, মানে একে ঢোকাতে চায়। বার করার থেকে ইম্পর্ট্যান্ট এ যেহেতু বিজনেসম্যান হিসেবে পজিশনে অনেক এগিয়ে আছে, ফলে একে ঢোকাতে চায়, এই হলো মূল উদ্দেশ্য। এইবারে ওখানে নানান নিয়মকানুন বলে দেওয়া হয়, কি কটা শ্যুট করতে পারবে, প্রত্যেকের জোন আলাদা করে দেওয়া হয়, কাপল কাপল করে আলাদা চলে গেছে। ওখানে সবাই যে কাজটা করছে সেটা হলো যে ফ্যামিলির যে দাদু আলটিমেটলি বড়, তার সাথে সবাই চাটুকারিতা করছে, মানে তাকে খুশি রাখা, আরে তুমি মেরেছো মানে তো পাখি মরেই গেছে এরকম একটা। হি ইজ দ্য ওনলি ওয়ান হু ইজ বেন, যে পশু হত্যা পছন্দ করে না, যে মানে তার জন্য সবাই ওকে অনেক হ্যাটা করছে আর কি, প্রতিবার এসেই ও কিছু না নিয়েই যায়, ওর তো এগুলো ভালোবাসে না, এরকম নানান কিছু ওকে অপমান করে বলছে। বাট হি ইজ অফ হিজ ওন, ও এগুলো পছন্দ করে না আর কি। তো ও খুবই ভালো মানে ওর মতন করে আছে। এবার ওই যে ছেলেটির সাথে এক্সের সাথে অনেকবারই এর ক্ল্যাশ লাগছে, নানান ঘটনা ঘটছে, ওগুলো তো হতে থাকছে। এবার একটা সময় হয় যে জঙ্গলের মাঝখানে ওর যে ওয়াইফ, যে আর কি হেইন, ও আলাদা হয়ে গেছে হাজব্যান্ডের থেকে। তো ও গিয়ে ওরও মারার নিশানায়, ও যেহেতু আরও অনেক বড় হতে চায়, ও সব থেকে বেশি পশু মারবে, তার জন্য বোঝা যাবে যে ও সিইও পদের থেকেও অনেক উপরে ওঠার যোগ্যতা রাখে, ও দাদু বুঝতে পারবে, এইটা হচ্ছে ওর ভিতরের আর কি আহিংকাটা। তো করে ও আলাদা হয়ে গেছে, হয়ে গিয়ে একটা সময় শি ফেল্ট দ্যাট মানে ওর যে ব্ল্যাক আউট হয়, মানে ওর যে শারীরিক সমস্যাটা আছে সেটাতে তো ওর ব্ল্যাক আউট হয় বারবার, তখন ওর নানান আগের কথা ফ্ল্যাশব্যাক মনে পড়ে, হাজব্যান্ড, ওর ছোটোবেলা, এগুলো মনে পড়ে, কিন্তু ওর চারপাশে মনে হয় যে ফ্রিজ হয়ে যাচ্ছে এবং ও ব্ল্যাক আউট হয়ে যায়। এটা যখন ও ডাক্তারের কাছে গেছিলো হসপিটালে একা, সেই সময়ও হয়েছিল, মানে ও নার্সিংহোমে বা হসপিটালে ঢুকেও মনে করছে ও ঢুকেছে, তারপরে কখনও ডাক্তারের কাছে এসে বসেছে শি ক্যান নট রিমেম্বার, বলছে আমি এখানে কখন এসেছি আমার তো কিছু মনে পড়ছে না। তো ওর ওই জঙ্গলের মধ্যিখানে একা ও বন্দুকটা নিয়ে ওর ওরকম ব্ল্যাক আউট হয়েছে একবার। আর ওখানে আগেই ওরা উল্লেখ করে দিয়েছে যে জংলি শুয়োর কিন্তু ওখানে অনেক বেশি আছে, ফলে এরিয়ার বাইরে যেন কেউ না যায় এবং যার যার এরিয়াতে থেকে সে শিকার করতে হবে, এরকম বলে ওদের ভাগ করে দিয়েছে যে ওখানকার ট্রেনার আছে। এবার ও পুরো ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে, নিজেকে বলছে যে না সামলে থাকো, তোমার কিছু হবে না, মানে নিজেকে বলছে, কারণ আশপাশে কেউ নেই। ওদিকে বরটা ওকে খুঁজছে, কিন্তু খুঁজে তো পাচ্ছে না, ওর ফোন করছে, ফোনও ধরছে না। ইতিমধ্যে দেখা যায় ও দেখতে পায় একটা মানে জংলি বুনো শুয়োর পুরো হাই হাই করতে করতে আসছে এবং জাস্ট একদম কাছে চলে আসছে, আর ওর তখন কোনো কন্ট্রোলিং পাওয়ার নেই, ও জাস্ট পুরো মানে ফ্রিজ করে ও পড়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি, মানে পুরো হ্যালুসিনেশন হয়ে এরকম দাঁড়িয়ে রয়েছে। মানে ইন দ্যাট একদম এক্স্যাক্ট টাইম হাজব্যান্ড কেম, হি শট দ্যাট জংলি শুয়োর অ্যান্ড মানে প্রচণ্ড একটা ট্রমার মধ্যে দিয়ে মানে ও জাস্ট বেঁচে যায়, ও জাস্ট বেঁচে যায়।
আর কিছুই নয়। এবং তারপরেও ঘুরে জিজ্ঞেস করে যে তুমি ঠিক আছো তো, তোমার তো কোনো কিছু হয়নি, মানে এটা যখন জিজ্ঞেস করছে তখন ও পুরো একদম লুটিয়ে পড়ে যায় ওর হাতে। দেখায় যে ছেলেটির ফ্ল্যাশব্যাকে মনে পড়ছে যে ছেলেটি যখন সত্যি সত্যি ওর মানে ছেলেটি যখন ওর প্রেমে পড়েছিল বিয়ের আগে, তখন ওর ফ্যামিলি থেকে অনেকে নানান কথা বলছিল যে এত বড় লোক আমার চাই না, এই না ওই না, নানান কিছু ফ্যামিলির লোকজন বলছিল। কিন্তু ছেলেটি তখন বসে অ্যাকসেপ্ট করছিল, আমি ওকে নিয়ে নানানভাবে চিন্তিত হয়ে পড়েছি, আমি এটা নিয়ে ভাবছি যে ও কারোর সাথে আজকে ঝগড়া না করে নেয়, ওর ড্রেসটা যেন ঠিকঠাক থাকে, ও যেন টাইমে ঘরে পৌঁছয়। আমার মনে হচ্ছে আমি ওকে না কিছু বললে বা ওর সাথে আমি না থাকলে আমার মনে হচ্ছে আমি মরেই যাব। সো আমি ওকে বিয়ে করতে চাই, আমি ওকে বিয়ে করব এবং সারা জীবন আমি ওর খেয়াল রাখবো বলে আর কি ও নিজের ভালোবাসায় প্রেমে ছেলেটি হাসছে, এরকম একটা সিন দেখিয়ে এই এপিসোডটা শেষ হয়। দেখা হবে পরের এপিসোডে নতুন গল্প নিয়ে। নতুন নয়, এই গল্পেরই এর পরবর্তী অংশ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।